আজকে এখন আমরা বেরিয়ে যাব। এখানে এই যে সার্কেলস গুলো আছে না, এদিকটা পুরো মরুভূমি লাগছে একদম। আজকে এখন আমরা বেরিয়ে যাব। এখানে এই যে সার্কেলস গুলো আছে না, গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো নেক্সট ডে। আজ হচ্ছে ইয়েসেমিটিতে এই কেবিনে আমাদের মানে শেষ আমরা বেরিয়ে যাচ্ছি। শেষ দিন না, শেষ দিন গতকাল চলে গেছে। আজকে এখন আমরা বেরিয়ে যাব। আমাদের চেক আউটের প্রায় টাইম হয়ে এসছে। তো কিভাবে এই 8টা দিন হই হই করে কেটে গেল বুঝতেই পারলাম না। আর ইয়েসেমিটি তো আমরা পুরো চষে নিয়েছি। আমাদের এত ভালো লেগেছে ইয়েসেমিটি, মানে ভীষণ ভীষণ সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি, আর সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। তো আজকে আমরা বেরিয়ে এখন যাব সিকুয়ার পথে। আর তার আগে আমরা একটা জায়গায় যাব, সেটা হচ্ছে এখানে সবথেকে পুরনো যেই গাছ সেগুলো দেখব। রেডউড ট্রি বলে বোধহয়। তো ওগুলোর আর একটা নাম আছে, সেটা আমি পরে জানাবো। যখন যাব ওখানে আমাকে ভালো করে জানতে হবে কি বলে একটা জানো। তো সেগুলো দেখব। অনেক অনেক পুরনো, মানে 400-500 আরও মানে অনেক অনেক আর বছর পুরনো গাছ ওগুলো। তো সেইগুলো দেখতে যাবো আর আপনাদের সাথে শেয়ার করবো আর কি। তো আজকে এখন বেরিয়ে যাব। চেক আউট টাইম 10টা দিয়েছে, এখন বোধহয় 10:30 বাজতে যায়। খুব ভালো লাগলো। চলুন আগে এবারে অল্প অল্প করে যা দেখবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, কারণ এখন আমাদের ছুটির 2 দিন বাকি আছে। সেই 2 দিনে যা যা করি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আর এখানে এসে যা সানট্যান হয়েছে না, যে কি বলবো, সানবার্ন হয়ে গেছে। এত মানে মাখছি কি বলে সানস্ক্রিন, তাতেও কিচ্ছু কাজ হচ্ছে না। পুরো একদম ট্যান পড়ে গেছে। কাজ হচ্ছে না বলবো না, হয়েছে, এর থেকে আরও বেশি হতে পারতো যদি না মাখতাম, কিন্তু তাও হয়েছে আর কি মাখার পরও। তো যাই হোক, কারণ পুরো রোদে হাইকিং করেছি, মানে এত রোদ, তার মধ্যে সেই পাহাড়ে চড়া নামা, তো ভীষণ ভালো মানে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। কষ্ট তো অবশ্যই হয়েছে, বডিতে এখনও পেন, কিন্তু খুব ভালো লেগেছে। আর সানবার্নও হয়ে গেছে ভালো মতো। তার চারিদিকটা দেখুন, পুরো জঙ্গলের মধ্যে। তো যাই হোক, চলুন এখন আমরা বেরিয়ে পড়ছি সিকুয়ার পথে। মাঝখানে যেখানে থামবো সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন। আমাদের সব গোছানো হয়ে গেছে, খালি হয়ে গেছে রুম, ব্যাগপত্রও নিয়ে চলে গেছে। এটা আমাদের জুতো আছে, মানে ক্রক্সগুলো যেগুলো আমরা ঘরে পরছিলাম, এই যে নিয়ে যা। পাপারটাও নিয়ে নে। সবার মোটামুটি রেডি, জিনিসপত্র গোছানো হয়ে গেছে। এই যে সব জিনিস। হ্যাঁ, এই কদিন এই কিচেনে রান্না বান্না খাওয়া 4 দিন ধরে, এই যে সব গোছানো হয়ে গেছে। এই কেমন লাগলো সবাই বলো, কেমন ঘুরলে? মানে আর আসতে হবে না, মানে ইয়োসেমিটি চষে নিয়েছি আমরা। চলো, হ্যাঁ চলো, সবাই বেরিয়ে পড়েছি এবার এখান থেকে সিকুয়ার পথে। মাঝে থামবো ওই যে বলেছিলাম। ফাইনালি হই হই করে কেটে গেল কটা দিন। চলুন। আবার ব্যাগ ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছি আর একটা নতুন জায়গায় যাব বলে। তবে ওই জায়গা যাবার আগে এখানে যে লাস্ট আমাদের আর একটা জিনিস দেখার আছে, যেটা আপনাদের বলেছিলাম যে আমরা মারিপোসা গ্রোভ যাব, যেখানে আমরা হাজার হাজার বছর পুরনো কিছু গাছ আছে সেগুলো আমরা দেখব। তো চলে এসেছি। এখানেও সেম পার্কিং আছে, পার্কিং লটে গাড়ি পার্ক করে তারপরে আমরা বাসে করে ঘুরবো, কারণ আর অন্য জায়গায় না পার্কিং পাওয়া যাবে না। এই যে চলে এসেছি মারিপোসা গ্রোভ। চলুন দেখি, আগে একটু ইনফরমেশন নিয়ে নিই। আর এখানে যে ভিজিটার সেন্টারটা আছে, এখান থেকে কয়েকটা ভাবছি ম্যাগনেটও কিনে নেব। তো চলুন দেখি কি বলে। Every 10 minutes or so, it's pretty frequent. Okay, and it's just right there. Up to the right, behind that big stump. Thank you. Hello. Hi, welcome. Mariposa, what do you think about Mariposa Grove it has the largest trees in the world. We have giant sequoias here, and so we have a quick, short shuttle bus ride, about less than 10 minutes. You get dropped off in the grove. As soon as you get off the bus, you'll see the giant sequoia trees. You can do a little walk, you can do a longer walk, depending on how much time you have.
How old are the trees? This one is almost 3,000 years old. How long does it take to reach here? It's less than a mile, a little more than a kilometer. So most people like 20-30 minutes. Okay. From where the bus drops you off. So this is the grizzly giant. Grizzly giant. And then the California tunnel tree is right behind it. It's a really good picture spot because you can stand inside a living sequoia tree. Oh, it's Up and down. Thank you so much. Have a good time. So I think you're suggesting we should at least go to California Tunnel, right? I think so, and then you can come back down the same way if you need it faster. দেখো এই গাছের এজ কি করে বোঝা যায়? কাছে আসো। এখানে এই যে সার্কেলস গুলো আছে না, এগুলো কাউন্ট করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে। এটা দেখো কত সার্কেলস আছে এটাকে বাইরে দেখতে দেখতে। সো দিস ইজ এই পুরো সার্কেলস গুলোকে যদি কাউন্ট করবে তো বুঝতে পারবে যে এটার মধ্যে 805 সার্কেলস আছে। সো দিস ট্রি লিভড ফর 805 ইয়ার্স। এই দেখো এখানে এরা কাউন্ট করে লিখেছে এই জায়গাটাতে, this slice of giant sequoia was taken from an 805-year-old tree. So ভাবো মানে 1149 AC 80 তে এটা হয়েছিল। খুব রোমাঞ্চকর লাগছে জানেন শুনে যে এত বছরের পুরনো গাছ আমরা দেখতে চলেছি। দাঁড়ান, তার আগে এখানে শাটেল আসছে, শাটেলে উঠে আমরা সবাই রওনা দেব যেখানে গাছগুলো আছে। এখান থেকে একটু দূরে, তো ওখানেও বেশ অনেক মাইল হাঁটতে হবে, তারপরে ওই গাছগুলো ঘুরে ঘুরে দেখতে পাবো। আর এখান থেকে পুরো রুটটা দেওয়া আছে, মানে ম্যাপটা, আপনারা এখানে এসে কিভাবে যাবেন সব কিছু এখানে পেয়ে যাবেন, কোনো অসুবিধা হয় না। এত সুন্দর করে সব কিছু এক্সপ্লেন করা থাকে, বুঝতে কোনো অসুবিধা হয় না। ওই যে চলে এসেছে আমাদের শাটেল, চলুন এবার উঠে পড়ি। সবাই আমরা বাসে বসে পড়েছি আর সবাই ভীষণ এক্সাইটেড জানেন। আমি তো গতকাল থেকেই ভীষণ এক্সাইটেড। এমনি আমার হিস্ট্রি, জিওগ্রাফি এই টাইপের জিনিসগুলো সত্যি আমার খুব ভালো লাগে। আমার পুরনো দিনের জিনিস জানতে খুব ইচ্ছে করে, বিশেষ করে পুরনো দিনের ইতিহাস। আমার মডার্ন হিস্ট্রির থেকে জানেন অ্যানশিয়েন্ট হিস্ট্রি বেশি ভালো লাগে। তো যাই হোক, চলুন দেখার জন্য আমি ভীষণ উৎসুক হয়ে আছি। নেমে পড়েছি এখানে ট্রেল ধরে হাঁটতে হাঁটতে যাব। সামনেই দেখুন অনেকগুলো ছোট ছোট গাছ আছে, এই যে রেড কালারের, দেখলেই কিন্তু বোঝা যায় অন্যান্য গাছের থেকে কিন্তু অনেকটাই আলাদা। অন্যান্য গাছগুলোর ওপরে দেখুন স্কিনটা কীরকম একটা ক্র্যাক হয়ে আছে, কিন্তু এই সিকুয়া গাছের স্কিন কিন্তু একদমই ক্র্যাক নয়, একটা লাল রঙের, কীরকম যেন মানুষের অনেকটা স্কিনের মতোই। আর এদের কাঠামোটাও জানেন আমাদের বলতে পারি হিউম্যান বডির মতোই। সেটা কেন আস্তে আস্তে বলবো, চলুন। আমি যেহেতু গাছগুলোকে নিজের চোখে দেখে এসেছি, তাই বুঝতে পেরেছি যে গাছগুলো কি প্রকাণ্ড, কি বিশাল আকার গাছ। আপনারা হয়তো অতটা ভিডিওতে বুঝতে পারছেন না, কিন্তু খেয়াল করুন গাছের নিচে যখন মানুষগুলোকে দেখা যাচ্ছে, সেই গাছের নিচে মানুষগুলোকে ঠিক লিলিপুটের মতো লাগছে যেন। এখানে গাছ সম্বন্ধে অনেক কিছু লেখা আছে, যদি আপনাদের সময় থাকে আপনারা কিন্তু পড়তে পারেন। আচ্ছা, এই গাছগুলোকে দেখলে প্রথমেই আমাদের মাথায় একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে সব কিছুরই একটা মানে লাইফের একটা এন্ড হয়, কিন্তু এই গাছগুলো কি করে এতদিন বাঁচে? মানে বছরের পর বছর। মানুষের জীবন মোটামুটি 100 আর তার থেকে একটু বেশি, এখন তো সেটা অনেক কমে গেছে। আগেকার দিনে দেখতাম মানুষরা 100 বছরেরও বেশি বাঁচত। এখনও অনেক এরকম মানুষ আছে। পশু পাখিরা তার থেকেও কম, গাছও তাই। গাছ মানুষের থেকে বেশি বাঁচলেও কিন্তু এত বছর আমি কখনো কোনো গাছকে বাঁচতে দেখিনি। কিন্তু এই গাছ হাজার হাজার, সব থেকে যেটা পুরনো গাছ সেটা হচ্ছে 3000 বছরেরও পুরনো গাছ। তো তাহলে মানে মনের মধ্যে এই কোশ্চেনটা তো আসেই, কি করে গাছ এতদিন বেঁচে আছে? তো সেটার অনেক কারণ আছে, সেই সবই আপনাদের ডিটেলসে বলবো, চলুন। এত বছর বেঁচে আছে গাছগুলো, তার মানে কোনোভাবেই কিন্তু গাছগুলো মানে কোনো প্রাকৃতিক দুর্যোগের দ্বারাই কিন্তু এগুলো মানে সেরকমভাবে ক্ষতিগ্রস্ত হয় না। যেমন এই ধরুন খুব বৃষ্টি বা অতিরিক্ত যদি বাজ পড়ে বা অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম মানে খরা হলে সেখানেও কিন্তু নষ্ট হয় না। তাছাড়া কোনো রকম কোনো ফাঙ্গাস বা পোকাও গাছকে নষ্ট করতে পারে না।
এমনকি যদি আগুনও লাগে সেই আগুনও কিন্তু গাছ নষ্ট করতে পারে না। এর আগে তো অনেকবার শুনেছেন ক্যালিফোর্নিয়াতে কিভাবে দাবানল হয়, মানে যে ওয়াইল্ড ফায়ার হয়, কিছুদিন আগেও লেগেছিল, তাতেও কিন্তু এই গাছ নষ্ট হয় না। আর নষ্ট হয়নি বলেই এত বছরের পর বছর কিন্তু গাছগুলো দেখুন মাথা তুলে দাঁড়িয়ে আছে। ওই দেখুন দূরে যেই গাছ দুটো দেখা যাচ্ছে, এর গুঁড়িগুলো দেখুন আগুন লেগে গেছে, কিন্তু দেখুন কালো কালো যে দাগটা আছে সেটা কিন্তু খুব একটা দূর অবধি এগোয়নি, এর কিন্তু গোড়ার দিকেই সীমিত, মানে ওপরের দিকে আগুনটা ছড়ায়নি। কিন্তু কেন, এই প্রশ্ন নিশ্চয়ই সবার মনে জাগছে। এমন কি আছে গাছটার মধ্যে যে এত কিছু প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এত বছর বছর ধরে মাথা তুলে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, আমার মনেও ঠিক এই প্রশ্নই জেগেছিল জানেন। আমাদের হিউম্যান বডি যেমন অনেকগুলো লেয়ারে বানানো, একদম ভেতরে আছে স্কেলেটিন, মানে আমাদের যেটা মেন কাঠামো, তার উপরে আছে মাসেলস, তার উপরে আছে স্কিন। গাছটারও কিন্তু ঠিক সেই রকমই, মানে এই সিকুয়া ট্রিগুলো ঠিক খানিকটা হিউম্যান বডির মতোই, এর ভেতরেও একটা কাঠামো আছে, তার উপরেও কিন্তু আরও অনেকগুলো লেয়ার আছে, যেই লেয়ারগুলো এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে সাহায্য করে। এখন আমরা যাচ্ছি সব থেকে পুরনো যেই গাছ, মানে প্রায় 3000 বছরেরও পুরনো গাছ, সেই গাছটাকে দেখতে। নাম দেখুন, এটার নাম দিয়েছে গ্রিজলি জায়েন্ট। গাছটা বিশাল বড়, তো চলুন দেখে আসি। সব থেকে পুরনো, প্রায় 3000 বছরেরও পুরনো গাছ এটা, মানে সেই যীশু খ্রিস্টের জন্মের আগে। মানে বুঝতে পারছেন, গায়ে যেন কাঁটা দিচ্ছে। যেই গাছ যীশু খ্রিস্টের জন্মের সাক্ষী, সেই গাছ কিন্তু আমাদেরও জন্মের সাক্ষী। ওই যে দূরে গাছটা দেখা যাচ্ছে, ওই গাছটাই হচ্ছে গ্রিজলি জায়েন্ট। এটার উচ্চতা প্রায় স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতার সমান। তো চলুন গাছটা দেখি। গাছটা নাকি মাঝখানটায় একটু বাজ পড়ে নষ্ট হয়ে গেছে, কিন্তু পুরো গাছটা নষ্ট হয়নি। গাছটা এমনি দাঁড়িয়ে আছে মাথা তুলে, শুধু এইটুকুই যা পুড়েছে। ভাবুন এই গাছটা কত বছরের পুরনো, মানে আমি দেখছি আর ভাবছি, আমি এত বছরের পুরনো গাছ নিজের চোখে দাঁড়িয়ে এখানে দেখছি। কত বছরের পর বছর মাথা তুলে, কত কিছু ঝড় ঝাপটা সহ্য করে, কত ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই গাছটা। মনে হচ্ছে যেন এই পুরো গাছটাই একটা ইতিহাস। এটা হলো গ্রিজলি জায়েন্ট। আমরা মারিপোসা গ্রুপে আছি। এটা বিশাল বড় ট্রি, এটা মোর দ্যান অ্যারাউন্ড 3000 ইয়ার্স ওল্ড। মানে ভেবে দেখুন, এটা যীশু খ্রিস্টেরও আগের গাছ, এখনও বেঁচে আছে। আর এটার যদি আপনারা উপরে দেখবেন, ওটার এক একটা ব্রাঞ্চ দেখুন, এক একটা ব্রাঞ্চ নিজের মধ্যে এক একটা গাছ হচ্ছে। আর এই যে গ্রুপটা তৈরি হয়েছে এই গাছের মধ্যে, এই গ্রুপটা তৈরি হয়েছে একটা বাজ পড়ে, এই গ্রুপটা তৈরি হয়েছে। এই গাছটা এখনো বেঁচে আছে, এটা জ্যান্ত গাছ। অ্যামেজিং। গাছের বডিও বললাম খানিকটা হিউম্যান বডির মতোই, অনেকগুলো লেয়ার আছে। তার মধ্যে সব থেকে ওপরের যে লেয়ারটা আছে, সেই লেয়ারটা কিন্তু জল ধরে রাখে। যেমন স্পঞ্জ জল ধরে রাখে, সেই রকমই গাছের লেয়ারটাও কিন্তু খানিকটা স্পঞ্জের মতো জল ধরে রাখে। যেমন যদি আগুন লাগে, তখন এই জল ধরে রাখার জন্য আগুনটা অনেক ওপর অবধি পৌঁছতে পারে না। আর যদি ওপরের লেয়ারটা পুড়ে যায়, ভেতরের লেয়ারটা ঠিক থাকে, মানে কাঠামোটা, তাহলে কিন্তু গাছটা বছরের পর বছর বেঁচে থাকে। এবং যদি খরা হয়, কোনো কারণে জলের কমতি হয়, তখন কিন্তু এই গাছ একদম গোড়া থেকে একদম গাছের মাথা অবধি জল সরবরাহ করতে পারে। আর এখানে দেখুন এর যে আঠাটা, সেটাও অনেকটা কিন্তু আমাদের বডির মানে রক্তের মতোই, কীরকম লাল লাল, দেখে পুরো মনে হচ্ছে যেন একটা মানুষেরই শরীর। যেহেতু গাছগুলো অতিরিক্ত লম্বা হয়, তাই এই গাছগুলোতে বাজও পড়ে অনেক বেশি। আর বাজ পড়ে পড়ে এই দেখুন গোড়াগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়নি, মানে পুড়ে গেছে একটু, কিন্তু তার জন্য গাছটার কোনো ক্ষতি হয়নি। গাছটা কিন্তু যেই রকম সেই রকমই আছে। এখানটা দিয়ে একটা আসার রাস্তা করে দিয়েছে, বেশ ভালো লাগছিল। আর দেখুন কত বড় লাগছে গাছটা। এই দেখুন একটা গাছের বীজ কুড়িয়ে পেয়েছি। যদিও জানেন, পরে জেনেছিলাম এই গাছের বীজগুলো হাতে ধরাও বারণ আর নিয়ে যাওয়াও বারণ। যদি কেউ ধরে বা নিয়ে যায়, তার জন্য কিন্তু $5000 ফাইনও ছিল। তো যাই হোক, রেখে দিয়েছিলাম। কিন্তু একবার হাত দিয়ে দেখলাম, এত বড় গাছটা যেটার থেকে মানে শুরু হয়, সেইটা একবার হাত দিয়ে দেখবো না?
এই দেখুন এই গাছের ছোট্ট ছোট্ট বীজ, মানে এই ছোট্ট বীজগুলো কত ক্ষমতা রাখে। একটা এই ছোট্ট বীজ থেকে কত বড় একটা গাছ তৈরি হয়, মানে এটাই হচ্ছে এই গাছের জীবনের শুরু। আর এই দেখুন এটা হচ্ছে একটা বেবি সিকুয়া। এবার আমরা ইয়োসেমিটি থেকে বেরোবো, ব্যাস হয়ে গেল, এটাই লাস্ট আমাদের ছিল এখানে দেখার। এবার আমরা সিকুয়ার দিকে যাব, সিকুয়া ন্যাশনাল পার্ক। যেখানেই ঘুরতে যাই সেই জায়গারই একটা স্মৃতি কিছু সাথে করে নিয়ে আসি, আর স্মৃতি হিসেবে এই ম্যাগনেটগুলো সব থেকে ভালো হয়, যেগুলো এনে ফ্রিজে রাখা থাকে আর কখনো কখনো চোখ পড়লেই সেই পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। তাই এখানে যে ভিজিটার সেন্টারটা ছিল সেখান থেকেই আমি দুটো ম্যাগনেট কিনে নিয়েছিলাম, একটা আমার আর আমার একটা পাড়ার বন্ধুর জন্য। তো চলুন আবার ওখান থেকে রওনা দিয়ে দিয়েছি আমাদের নেক্সট যেটা ডেস্টিনেশন সেটার জন্য। ইয়োসেমিটি থেকে বেরিয়েছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1.5-2 ঘন্টা মতো হয়ে গেছে। আর আমরা যেখানে যাচ্ছি তার মাঝেই এই জায়গাটা পড়ে, তাই ভাবলাম এখানেই লাঞ্চটা সেরে নিই। এখানে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে, ওই সিকুয়া যাওয়ার পথে এটা পড়ে, তো এই সময় লাঞ্চ করে নেব। তার আগে এখানে কি সুন্দর ফুল হয়েছে সেগুলো দেখাই, কি দারুণ, এগুলো আমাদের মিনেসোটাতে নেই। যাওয়ার পথে এই রেস্টুরেন্টটাতে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট, এত সুন্দর টেস্ট যে কি বলবো। অনেক দিন পর মিনেসোটাতে না যাই খাই একটু সাউথ ইন্ডিয়ান টাচই থাকে মনে হয়, একদমই ভালো লাগে না। তো তাই মনে হলো যে এইখানে হয়তো ভালো হবে, আর সত্যি তাই। অনেক দিন পর ছোলা আর বাটুরে খেলাম, ভীষণ ভালো লেগেছিল জানেন, এত সুন্দর বানিয়েছে। আর এগুলো তো ওদের অথেন্টিক ডিশ না, ওরা খুব ভালো বানায়। বাটুরেগুলো এত বড় বড় ছিল, একটা খেয়ে জানেন পেটটা পুরো ভরে গেছে। আর সাথে দেখুন একটু আচার দিয়েছে, একটু স্যালাড দিয়েছে, সাথে রায়তাও দিয়েছে। রায়তাটাও কিন্তু খেতে খুব ভালো করেছিল। আর এইটা হচ্ছে গুবলুর বাটার চিকেন আর নান। দুপুরের খাওয়া দাওয়ার পর আবার আমরা রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে পাক্কা 1 ঘন্টা লাগবে যেতে। তো যেখানে থাকবো সেখান থেকে আমরা সিকুয়া কাল যাব, মানে ওটা একটা ফরেস্ট পাহাড়ের ওপরে। তো তার আগে একটা জায়গা আছে, সেইখানেই আমরা থাকবো। আর এখানে ল্যান্ডস্কেপিংটা দেখুন, পুরো মনে হচ্ছে যেন মরুভূমি, শুধু বালি বালির মতো মানে চারিদিকে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, চাষবাস হচ্ছে জানেন, এখানে আস্তে আস্তে অনেক ধরনের চাষবাস দেখলাম। যেমন এখানে দেখুন কমলা লেবুর কি সুন্দর গাছ লাগানো আছে, আঙুর গাছও দেখলাম। আমরা সিকুয়া পৌঁছে গেছি, এখন হোটেলে চেক ইন করছি। আর চারিদিকটা পুরো মরুভূমি লাগছে একদম। আর এখানে ছোট ছোট সেই গাছের মতো, খেজুর গাছের মতো। হ্যাঁ হ্যাঁ, কত রকমের গাছ দেখলাম, কমলা লেবু, আমন্ড, আঙুর, একটা বোধহয় আপেল, চেরি, কি নেই আমিও বুঝতে পারছি না, বাট আন্দাজ করছি দেখে, মানে ফল যেগুলো ধরে আছে। আর চারিদিকে দেখুন পুরো মরুভূমির মতো ছোট 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 খেজুর গাছ যেরকম হয়, এই যে দেখুন কি সুন্দর গাছগুলো, হাওয়া দিচ্ছে ফুরফুর করে। হ্যাঁ পুরো মরুভূমি। এইটা পুলটা, চলো তো দেখি আসি। চারিদিকটা মরুভূমির মতো আর প্রচণ্ড একটা ড্রাই গরম জানেন, তাহলেও কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে। আপনাদেরকে একটু দেখালাম, খুব সুন্দর করে সাজিয়েছে এই হোটেলটার চারিপাশটা। আর এইটা হচ্ছে আমাদের হোটেল, আমরা সুপার 8-এ আছি। যেহেতু মানে এই রোডের ওপরেই আমাদের থাকতে হবে, কালকে আবার রওনা দেব, সেই জন্য আমরা একটা এরকম হোটেলেই বুক করেছি। বাট এই সুপার 8টা না ভীষণ ভালো, আগেও একবার ছিলাম সুপার 8-এ, সেটার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না, বাট এটা কিন্তু বেশ ভালো মনে হলো, নতুন মনে হলো। আর বাইরেটাও আপনাদের একটু দেখাচ্ছি, ওই যে দূরে পাহাড়গুলো দেখছেন, আগামীকাল ওইখানেই যাব আমরা। দেখুন ব্লাইন্ডগুলো ঠিক আমাদের আগেকার দিনের বাড়িতে জানলাগুলো যেরকম হতো ঠিক সেই রকমই।
একটু সরিয়ে দিলাম, মানে ব্লাইন্ডটাকে একটু খুলে দিলাম যাতে বাইরেটা দেখা যায় আর আলোটাও আসে। আর চারিপাশটা কি ভালো লাগছে দেখুন। এখন প্রায় সন্ধে হব এখানে বাচ্চাগুলোও এসেছে আর সাথে বাবাগুলোও নেমেছে দেখুন। আমিও নেমেছিলাম কিন্তু আমি উঠে গেছি, একটুখানিই ছিলাম। একটু ঠান্ডা লাগছে, কারণ যখনই দেখছি একটু সূর্য এবার ডুবছে, আস্তে আস্তে হাওয়াটাও বাড়ছে আর একটু ঠান্ডাও লাগছে। প্রথমে প্রচণ্ড গরম লাগছিল, তখন মনে হচ্ছিল জলে না নামলেই নয়, কিন্তু কিছুক্ষণ পর ঠান্ডা লাগতে আমি উঠে গেছি। আর ওরাও বাচ্চাগুলোও জলের মধ্যে খুব এনজয় করছে। ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা, তাই আপনাদেরকে বারবার দেখাচ্ছি। আর একদম মেন রোডের ওপরেই এই হোটেলটা দেখুন। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে নেক্সট ডে। আজ এখানে আমাদের শেষ দিন। আর আজকে এখন আমরা যাচ্ছি সিকুয়া ন্যাশনাল পার্ক। আমরা তার আগেই একটা হোটেলে আছি। হোটেলটা তো দেখিয়েছি, এরিয়াটা কি সুন্দর, জায়গাটা সত্যি খুব সুন্দর, কিন্তু প্রচণ্ড গরম, ড্রাই একটা গরম। এখন তো সকালবেলা 8:30 বাজে, তো এখন বেশ প্লেজেন্ট ওয়েদারটা, কিন্তু একটু পরেই গরম হবে। আর আজকে ওই ন্যাশনাল পার্কের ভেতরেও আমরা যাব, তো ওখানেও খুব গরম হবে আমরা মানে আশা করছি। তো এখান থেকে এখন ব্রেকফাস্ট তুলতে এসেছি। স্টারবাকস আমাদের হোটেলে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, বাট ভীষণ খারাপ ব্রেকফাস্ট, খেতে পারিনি। তো এখান থেকে কিনে নেব, কারণ আমাদের খাবার কোনো ঠিক থাকে না। ব্রেকফাস্টটা যদি ঠিকঠাক না করি সারা দিন খাবার ঠিক থাকে না। ন্যাশনাল পার্কের ভেতরে না অত খাবার অপশন থাকে না, আর অনেকটা দূরে। আর একবার কোনো কিছু সাইট সিনে চলে গেলে বা কোনো যে আমরা অ্যাক্টিভিটিগুলো করছি সেগুলোর জন্য চলে গেলে না আর খাবার সময় পাচ্ছি না। সেই জন্য সকালবেলার ব্রেকফাস্টটা অবশ্যই হেভি করে নেওয়া দরকার এইসব জায়গায় যেতে গেলে বা করতে গেলে। তাই ব্রেকফাস্ট এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে গাড়িতে খেয়ে নেব, কারণ ওখানে পাইনি। আর ওরা রেডি হচ্ছে, একসাথে দিয়ে বেরিয়ে যাবো। আর তো চলুন ব্রেকফাস্টটা নিয়ে বেরিয়ে পড়ি। এখন যাচ্ছি আমরা সিকুয়া ন্যাশনাল পার্ক। আর মারিপোসা দেখে এসেছি। মারিপোসা আর সিকুয়া মোটামুটি একই রকম, এখানে আমাদের না গেলেও হতো। পরে যাবার পর এটা বুঝতে পেরেছি যে সিকুয়ার প্ল্যানটা আমাদের না করলেই হতো, তার বদলে আমরা অন্য কোনো জায়গাও গেলে পারতাম। যদি আপনারা কেউ মারিপোসা দেখে আসেন তাহলে সিকুয়া না দেখলেও চলে। তবে হ্যাঁ, অনেকের এম থাকে যে প্রত্যেকটা ন্যাশনাল পার্কই ঘুরবো, তারা আসতেই পারে। দেখার নেই বলবো না, অনেক কিছুই দেখার আছে, কিন্তু ওই একই জিনিস আর কি। অ্যাকচুয়ালি মারিপোসাতে যেই গাছগুলো দেখিয়েছি, সিকুয়ার ট্রি বা রেডউড ট্রি যেটাই বলবেন, এখানেও ঠিক সেই রকমই আছে, সেম জিনিসই এখানে দেখব। এখানে এসে ঘুরতে ঘুরতে এখানে যারা রেঞ্জার আছে তাদের কাছে জানতে পারি গাছের সম্বন্ধে আরও কিছু নতুন তথ্য। সেটা হচ্ছে যে এই গাছগুলোর যে শিকড় সেটা অনেক গভীর অবধি, মানে মাটির অনেক গভীর অবধি যায় না, কিন্তু মাটির অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকে চারিদিকে। মানে এক একটা গাছের সাথে আর একটা গাছের শিকড়ের প্রায় লিঙ্ক থাকে। যদি কখনো কোনো বিপদ আসে, যেমন এই আগুন ধরা বলুন বা খরা বলুন বা কোনো কিছু প্রাকৃতিক যে দুর্যোগ হয় সেগুলো আসে, তার জন্য কিন্তু গাছেরা এই শিকড়ের মাধ্যমে এক গাছের থেকে আরেক গাছে সিগন্যাল পাঠায়। তাদের যদি জলেরও দরকার হয় তারা কিন্তু একে অপরের কাছে জল সরবরাহ করতে পারে। যেমন আমাদের পাড়াতে পাড়া প্রতিবেশীরা কোনো বিপদ আপদে আমাদেরকে হেল্প করতে থাকে বা হেল্প করে, সেই রকমই এই গাছগুলোও কিন্তু। ওয়াইল্ড ফায়ার হলে ভয় লাগে সমস্ত গাছ পুড়ে ছাই হয়ে যাবে, পুরো জঙ্গলই পুড়ে যেতে পারে, কিন্তু এই আগুন আবার না লাগলেও মুশকিল জানেন এই গাছের ক্ষেত্রে। আগুন লাগার ফলে পুড়ে গিয়ে যে মিনারেলসগুলো তৈরি হয় সয়েলের মধ্যে, একমাত্র সেই মিনারেল যুক্ত সয়েলই কিন্তু এই গাছের বীজকে জার্মিনেট হতে সাহায্য করে। আমরা যদি ভাবি এই গাছের বীজ নিয়ে গিয়ে অন্য কোথাও লাগাবো, তাহলে কিন্তু সেই গাছ হবে না। একমাত্র এই রকম ওয়েদারেই আর এই সয়েলেই এই গাছ হয়। If it falls on, and only if it falls on fire-burned, mineral-rich soil. And I just think that's so symbolic for life, right? Because sometimes everything has to just kind of explode. Everything has to burn down for another door to open. And that's what happened for me. So whenever I look at the Sentinel, I'm inspired that little ideas, little dreams can turn into big things, like this tree. গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা বাড়ি ফিরে যাচ্ছি। সকালবেলায় রেডি হয়ে গেছি, এখন 10:30 বাজতে যায়। আমাদের সমস্ত গোছানো হয়ে গেছে। আজ 11 দিন
আমরা 10 দিন ধরে ঘুরছি, আজ 11 দিন ফাইনালি আমরা বাড়ি ফিরছি। তো এখানেই শেষ হলো আমাদের পুরো ট্রিপ। ভাবছি ব্লগটাও সাথে সাথে শেষ করব। চলুন ব্যাগ ট্যাগগুলো গোছাই, বাইরেটা একটু দেখাই, তারপরে ব্লগটা শেষ করি। এই যে আমাদের সব ব্যাগ প্যাক করা হয়ে গেছে। গতকাল রাত্রেই আমরা সব রেডি করে রেখে দিয়েছিলাম। কি করে এই 11টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আর এত ভালো ঘুরেছি, এই ঘোরাটা বই যে বললাম আমার কাছে পুরো স্পেশাল হয়ে থাকবে। আর এতদিনের জন্য আমরা কখনো ঘুরতেও যাইনি, খুব জোর হলে 5 দিন কি 6 দিনের জন্য গেছি। এবারে 11 দিন, অনেকটা দিন। আবার বাড়ির জন্যও খানিকটা মন কেমন করছে জানেন, মনে হচ্ছে বাড়িটাতে কবে যাব, গাছগুলো কেমন আছে। তো যাই হোক, আমরা একটু হাতে সময় নিয়েই বেরিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে এসএফও এয়ারপোর্ট যেতে আমাদের সময় লাগবে 4.5 ঘন্টা মতো। আর যেহেতু আজকে মানডে, তাই একটুখানি না বিকেলের দিকে অফিসের একটা রাশও থাকতে পারে, তো সেই জন্যই একটু হাতে সময় নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো আমার এই পুরো ক্যালিফোর্নিয়া সিরিজটা আপনাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বিশেষ করে সিকুয়ার ট্রির গল্পটা কেমন লাগলো। তো চলুন আজকের মতো এখানেই শেষ করি, দেখা হবে আবার বাড়ি গিয়ে। বাই বাই।